একাধিক গণমাধ্যমের মালিকানা আছে কেন্দ্রীভূত। সংবাদ মাধ্যমের যে প্রভাবক ক্ষমতা, সেই ক্ষমতার কেন্দ্রীকরণের চেষ্টার অংশ হিসাবে একাধিক গণমাধ্যম, একই সাথে টেলিভিশন, একই ভাষায় একাধিক দৈনিক পত্রিকা, অন্য ভাষার পত্রিকা, অনলাইন চ্যানেল, নিউজ রেডিও চ্যানেল ইত্যাদি মালিক হওয়া সম্ভব। এটা এই দেশে হয়েছে। ফলে তারা বিভিন্ন একই কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে হুবহু প্রচার করছেন। এটা বাজারকে প্রভাবিত করার, তাদের পাঠক, দর্শক, শ্রোতা, জনগণকে প্রভাবিত করার একটা চেষ্টা। গণমাধ্যমের মালিক কারা, এই প্রশ্ন কিন্তু বিশ্বব্যাপী এখন আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেক দেশে ক্রস ওনারশিপ নিষিদ্ধ। এই ক্রস ওনারশিপ হচ্ছে একই সাথে আপনি টেলিভিশনের মালিক এবং পত্রিকার মালিক হতে পারবেন না। আপনি যদি টেলিভিশনের মালিক হন, আপনি পত্রিকার মালিক হতে পারবেন না। আপনি পত্রিকার মালিক হলে টেলিভিশনের মালিক হতে পারবেন না। এটা যুক্তরাষ্ট্রে আছে এই আইন, ইউকে যুক্তরাজ্যে আছে। 2020 নামে এই আইনটি পরিচিত। অর্থাৎ আপনি যদি একটি টেলিভিশন চ্যানেলের মালিক হন, আপনি পত্রিকায় কোনোভাবেই 20% বেশি মালিক হতে পারবেন না। এখানে মালিকানার প্রশ্নটা যেভাবে এখন কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, সেখানে এটার বিকেন্দ্রীকরণ, গণতন্ত্রায়ন দরকার। একটা ন্যূনতম কিছুটা ডিফিউশন মালিকানায় প্রয়োজন। সেজন্য আমরা বলেছি যে গণমাধ্যমের মোটামুটি মাঝারি এবং বড় যে কোম্পানিগুলো আছে সেগুলো শেয়ার বাজারে চলে যাওয়া উচিত। শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে তারা অন্তত তাদের আয় ব্যয়ের হিসাব, তাদের নীতি, এগুলো ডিসক্লোজার দিতে বাধ্য হবেন, প্রকাশ করতে বাধ্য হবেন। সাংবাদিকদের বেতন দিয়েই কাজ করাতে হবে। আপনি যদি বেতন না দিয়ে কাজ করেন, তাহলে সাংবাদিকরাও দুর্নীতিতে জড়িয়ে পড়বে, তারা আপোষ করবে। যারা এই যুক্তি দিয়েছেন যে নবম গ্রেডের সরকারি কর্মকর্তাদের বেতনের সমান বেতন দিলে অসুবিধা হবে, তারা কিন্তু অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের সার্টিফিকেট দিয়ে সরকারের কাছ থেকে যে বিজ্ঞাপন রেট নেন, সেই রেট তারা নিতে পারেন না। কারণ অষ্টম ওয়েজ বোর্ড যদি তারা পুরোপুরি প্রতিপালন করে থাকেন, অর্থাৎ গত 10 বছরে, অষ্টম ওয়েজ বোর্ড ঘোষিত হয়েছিল 2014 সালে, গত 10 বছরে যদি তাদের প্রাপ্য ইনক্রিমেন্টগুলো যথাসময়ে দেওয়া হতো, তাহলে এখন বেতন যে পর্যায়ে পৌঁছাতো সেটা কিন্তু ওই নবম স্কেলের সমপর্যায় বা তার চাইতে বেশি হতো। সাংবাদিকদের বেতন ভাতার কথা যেমন বলেছি, তেমনি গণমাধ্যম যাতে একটা টেকসই ব্যবসার মডেল উদ্ভাবন করতে পারে, একটা টেকসই ব্যবস্থায় তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, সেজন্যও কতগুলো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপারিশ করেছি সরকারের কাছে। একটা হচ্ছে যে এখন যে অনিয়ম আছে, সরকারের মিডিয়া তালিকাভুক্তি বলে পত্রিকার একটা বিষয় আছে। মিডিয়া তালিকাভুক্তি হলে সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য হয়। ওই তালিকায় বর্তমানে 600-র উপরে কাগজ ঢাকা শহরে তালিকাভুক্ত। কিন্তু আমরা হকারদের কাছে দেখেছি তাদের বিক্রির রসিদ র্যান্ডম বেসিসে 3টে দিনের দেখেছি, একদিনের না, একই মাসের না, 3টে মাসের 3টে দিনের রসিদ দেখেছি। 52টার বেশি কাগজ কেউ কেনে না, বিক্রি হয় না, তারা করে না। তো বাকি তাহলে 548টা কাগজ, এই কাগজগুলো কি হয়? তারা তো বিজ্ঞাপন নিয়ে যাচ্ছে। ওই 448টা কাগজ বিজ্ঞাপন নিয়ে যাচ্ছে, ওই বিজ্ঞাপন যদি আপনার এই বাকি 52টা কাগজের মধ্যে যেত, তাহলে এই 52টা কাগজের উন্নতি হতো কিন্তু আর্থিক অবস্থা। দ্বিতীয় প্রশ্ন, এই সরকারি বিজ্ঞাপনের সর্বশেষ দর বেড়েছিল 2014 সালে। গত 10 বছরে, 11 বছরে তাদের বিজ্ঞাপনের রেট বাড়েনি, কিন্তু প্রতি বছর গত 10-11 বছরে মুদ্রাস্ফীতির হার ছিল কত? গড়ে 10%-এর বেশি। তাহলে দ্বিগুণেরও বেশি হয়ে যাওয়ার কথা কিন্তু সরকারি বিজ্ঞাপনের রেট, যদি বাজারের সাথে সামঞ্জস্য রাখতে হয়। আমরা বলেছি যে এই সরকারি বিজ্ঞাপনের রেট বাড়াতে হবে। গণমাধ্যম প্রতিষ্ঠানের উপরে অন্যায় কিছু কর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা বলেছি এই করগুলো তুলে দেন, যেমন অগ্রিম কর নেওয়া হয়, এবং সেই অগ্রিম কর তারা আর কোনোদিন ফেরতও পান না, অ্যাডজাস্টও করে না তাদের হিসাবের সাথে যখন তারা কর দেন। আমরা এই যে নীতিগতভাবে কতগুলো সিদ্ধান্তের কথা বলেছি যে এইগুলো নেন, করের বোঝা কমান এবং প্রণোদনা দেন। কারণ খবরের ব্যবসা, সংবাদপত্র বা সংবাদ মাধ্যম, এটা অন্য আর 10টা ব্যবসার মতন নয়। পাবলিক গুড কথাটা এসছে,
জনসেবা, জনগণের জন্য সেবামূলক একটা ব্যবসা, একটা কাজ। সুতরাং পাবলিক গুডকে সাপোর্ট দিতে হবে। আমরা বিজ্ঞাপনের হার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করার কথা বলেছি। এটার জন্য খুব বেশি অপেক্ষা করার প্রয়োজন হয় না। সরকার চাইলেই আগামী বাজেটে এইটা ব্যবস্থা করতে পারে এবং এর জন্য তথ্য মন্ত্রণালয়কে উদ্যোগী হয়ে দায়িত্ব নিতে হবে। সাংবাদিকদের বেতন নির্ধারণে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। এইখানে ওয়েস্ট বোর্ডের বিরুদ্ধে মামলা আছে, এই কারণে এটা ঝুলিয়ে রাখা মোটেই গ্রহণযোগ্য নয়। এবং সেটা করার জন্যে যেটা হতে পারে সেটা হলো যে সরকার যখন ওই যে প্রণোদনার নীতি এবং কর নীতিতে ছাড় দেবে, সেটার সাথে সম্পর্কিত হবে যে আপনি আগে বেতনের এটা ঠিক করছেন কিনা, বেতনটা নিশ্চিত করছেন কিনা, তাদের ন্যূনতম প্রাপ্য বেতন। সুতরাং এটা একটার সাথে আর একটা সম্পর্কিত হতে হবে। আর তা না হলে কিছু কিছু মালিক শুধু লাভই নেবেন, বর্ধিত বেতন হারে সাংবাদিকরা সেটা পাবে না। আমার কথায় অনেকের মনে হতে পারে যে আমি টেলিভিশনটা বাদ দিয়ে যাচ্ছি, টেলিভিশনের সাংবাদিকদের কি হবে? টেলিভিশনের সাংবাদিকদের জন্যও ওই জাতীয় বেতন স্কেল, সমতুল্য বেতন থাকতে হবে।